জয় নিতাই সকলকে। আজকের দিনটা ছিল খুবই স্পেশাল। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ৩ বছরে একবার আসে একটি অতি পবিত্র মাস, যেটিকে বলা হয় অধিক মাস। ঠিক যেমন ইংলিশ ক্যালেন্ডারে লিপ ইয়ারকে অ্যাড করা হয় সঠিকভাবে সময় নির্ধারণের জন্য, সেরকমই হিন্দু ক্যালেন্ডারেও রয়েছে এই অধিক মাস। এই মাস ভগবানের অতি প্রিয়, তাই তো তিনি নিজের নামে এর নাম দিয়েছেন পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসেরই এক বিশেষ পূর্ণিমা পড়েছিল এই রবিবারে। সেই উপলক্ষেই ইসকন কলকাতা থেকে আয়োজন করা হয়েছিল একটি নৌকা বিহারের। এত অপূর্ব একটা সুবর্ণ সুযোগ যখন হাতে পেলাম, তখন সেটা নষ্ট করা কি বুদ্ধিমানের কাজ হবে? তাই আমরাও চটজলদি রেডি হয়ে পৌঁছে গেলাম মিলেনিয়াম পার্কে। কথা ছিল সেখান থেকেই বেলা 2:30টায় সকল ভক্তবৃন্দকে নিয়ে ছাড়বে আমাদের ফেরি। সেখান থেকে আমরা যাব পানিহাটির মন্দিরে, সেখানে ভগবানের দর্শন করে আমরা আবার ফিরে আসবো এই স্পটেই। মিলেনিয়াম পার্ক থেকে পানিহাটির দূরত্ব 26 কিলোমিটার। এতটা দীর্ঘ পথ কলকাতার গঙ্গার বুকে এই প্রথম আমি অতিক্রম করব, সেই জন্য দারুণ উৎসাহ ছিল মনে। ইতিমধ্যেই অনেক ভক্তরাই তাদের জায়গা মতন বসে পড়েছেন, আমরাও তাই তাড়াতাড়ি উঠে পড়লাম ফেরিতে। আমাদের অনবোর্ড হওয়ার পরেই দেখলাম সাথে আমাদের গৌরনিতাইও চলে এসছেন। অপূর্ব সুন্দর একটা আয়োজন করা হয়েছিল। গঙ্গার বুকে চলবে আমাদের ফেরি, আর সেখানে সকল ভক্তবৃন্দ বসে নাম কীর্তন করবেন। সামনে অবশ্যই আমাদেরকে পথ দেখাবেন আমাদের গৌরনিতাই। একে একে সকল ভক্তবৃন্দরা উঠে পড়লেন ফেরিতে। কিছুক্ষণের মধ্যেই যে যার স্থান নিয়ে বসেও পড়লেন। সকলের চোখে মুখেই রয়েছে আলাদা একটা উত্তেজনা। গ্রীষ্মের এই চরম চোখ রাঙানিকেও হার মানাচ্ছে তাদের সকলের এই উদ্দীপনা। ইতিমধ্যে আমি একবার বাইরের ডেকে গিয়েও ঘুরে আসলাম। চোখে পড়ল আমাদের এই গঙ্গার বুকে ওয়াটার মেট্রো, যা এর আগে আমি দেখেছিলাম সেই সুদূর কেরালার কোচিতে। এরপর প্রায় বেলা 3টে নাগাদ আমাদের ফেরি চলা শুরু করলো। আমরা যেখানে যাচ্ছি মানে পানিহাটি, সেটি হলো অতি তাৎপর্যপূর্ণ একটি স্থান। বৃন্দাবনের স্বরগোস্বামীর অন্যতম হলেন রঘুনাথ দাস গোস্বামী। এই পানিহাটিতেই হুগলি নদীর তীরে একটি বটবৃক্ষের নিচে তিনি প্রথমবার নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করেছিলেন। নিত্যানন্দ প্রভু তাকে ভালোবেসে একটি শাস্তি দিয়েছিলেন, সকল ভক্তবৃন্দকে দই চিড়ে খাওয়ানোর শাস্তি। এই মধুর শাস্তিটিকে উদযাপন করার জন্যই এখনও কিন্তু পানিহাটিতে দই চিড়ে মহোৎসব হয়। 500 বছরেরও প্রাচীন এই রীতিটিকে এখনও কিন্তু উদযাপন করার জন্য ভক্তবৃন্দরা একত্রিত হন হুগলি নদীর ধারে পানিহাটিতে। দই চিড়ে দিয়ে মহাপ্রসাদ বানিয়ে সকলে গ্রহণ করেন। এই উৎসবটি এবছরও শুরু হতে চলেছে 27শে জুন থেকে। এরই মধ্যে আর যে কয়েকজন ভক্তবৃন্দের আসা বাকি ছিল তারাও এসে গেছেন, আর আমাদের ফেরির যাত্রা শুরু হলো। তার সাথে শুরু হলো নাম সংকীর্তন। সকলের মধ্যেই প্রচণ্ড উদ্দীপনা, সবাই খুব খুশি হয়ে নাম গানে মেতে উঠল। আমাদের গৌরনিতাই হলেন পরম ভক্তবৎসল, তাই জন্য তো সেদিনকে রোদের তাপও কমে গিয়েছিল।
ভেতরে নাম সংকীর্তন শুনতে শুনতে হঠাৎ চোখ গেল বাইরে। দেখলাম আমাদের তিলোত্তমার অপূর্ব সুন্দর গৌরব হাওড়া ব্রিজের সামনে আমরা পৌঁছে গিয়েছি। আগেই বললাম গৌরনিতাইয়ের কৃপায় সেদিনকে রোদের তাপটা একটু কমই ছিল, তাই জন্য আমরা বাইরে ডেকে দাঁড়িয়েই নাম সংকীর্তন করলাম। শুনতে একটু অদ্ভুত লাগলেও এর আগে নৌকায় চলেছি ঠিকই, কিন্তু ফেরি করে কখনো হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাইনি। এই প্রথম হবে আমার সেই অভিজ্ঞতাও। চলুন আপনারাও দেখে নিন সেই দৃশ্য। সত্যি বলবো, আমি যেন আবার আমার শহর কলকাতার প্রেমে পড়ে গেলাম। কলকাতায় থেকেও কি না এই সুন্দর জায়গাগুলো দেখার সৌভাগ্য আমার এই প্রথম হলো। তখন আমাদের মতো অনেকেই চলে এসেছেন বাইরের ডেকে হাওড়া ব্রিজকে আরও সামনে থেকে দেখার জন্য। দেখতে দেখতেই আমরা হাওড়া ব্রিজের একদম কাছে চলে এসেছি। এই মুহূর্তেই আমরা হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব। আচ্ছা, আপনারা কি জানেন কলকাতার আন বান শান এই হাওড়া ব্রিজ নির্মিত হয়েছিল 1936-এ, মানে ঠিক যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তাই তো জাপানের এয়ার স্ট্রাইকের থেকে বাঁচার জন্যই এই হাওড়া ব্রিজের রঙকে এমন করা হয়েছিল যাতে তা হুগলি নদীর সাথে ক্যামোফ্লেজ হয়ে যায়। হাওড়া ব্রিজ পেরিয়ে গেলে আমরা আবার ভিতরে ফিরে আসলাম। বাইরের মনোরম দৃশ্যগুলো যেন হাতছানি দিয়ে ডাকতে লাগলো আমাদেরকে। তাই তো ডেকে গিয়ে গুটিসুটি মেরে একটা জায়গা করে বসলাম। সেখান থেকেই দেখতে লাগলাম একটার পর একটা ঘাট। না জানি কতই প্রাচীন হবে এই ঘাটগুলি, আর তার সাথেই সংলগ্ন রয়েছে এক একটি মন্দির। দেখতে দেখতে কিছুটা বেনারসের গঙ্গার কথাও মনে পড়ল। আসুন এবার আপনাদেরকে আলাপ করিয়ে দিই আমাদের এই খুদে বন্ধুটির সাথে। ওর নাম শ্রীপর্ণা। ওর সঙ্গে আলাপ হলো এখানে বসেই। কতই না গল্প জুড়ল সে আমাদের সাথে। শ্রীপর্ণা আর আমার বোন ম্যাচিং ম্যাচিং জামা পরেছিল, তাই দুজনের মধ্যে ভারী ভাব জমলো। আরও বেশ কিছু কচিকাচার সঙ্গে আলাপ হলো এখানে গিয়েই। আমরা সবাই মিলে দল বেঁধে বসে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। ঘুরতে যাওয়ার সবচেয়ে বড় সার্থকতা বোধহয় এখানেই। কত নতুন নতুন লোকের সঙ্গে আলাপ হয়, তাদের বয়স যাই হোক না কেন, কিছু না কিছু একটা গল্প করার বিষয় ঠিকই খুঁজে বার করা যায়। গঙ্গার ফুরফুরে হাওয়া আর তার সাথে মনোরম দৃশ্য আর বেশ কয়েকটা কচিকাচার সঙ্গ, দারুণ লাগছিল এই সময়টা। মাঝে মাঝে আবার ভেতরে উঁকি মেরে আমরা দেখে আসলাম মা কী করছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাগবাজারে। আর সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন বাগবাজারের মায়ের ঘাট। এই ঘাট ধরেই সামান্য একটু এগালেই শ্রীমায়ের বাড়িও রয়েছে সেখানে। সামনের এই পুরো বাড়িটা দেখে মনে হলো কোনো এক সময় নিশ্চয়ই এটি কোনো কলকারখানা ছিল। আর একটু দূর যেতেই চোখে পড়ল বেশ কয়েকটি নৌকা নোঙর করে দাঁড়িয়ে রয়েছে। ওনারা হয়তো একটু পরেই মাছ ধরতে বেরোবেন, তাই এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছেন। চোখে পড়ল দূর থেকে একটা ছোট্ট ডিঙি নৌকা ভেসে আসছে। হাত দিয়ে দাঁড় বওয়া এই নৌকাগুলি খুব সচরাচর এখন দেখা যায় না। এরপর আমার নজর কাড়ল এই সুন্দর ঘাটটি, ঠিক যেন এক টুকরো বেনারস উঠে এসছে কলকাতার বুকে। এটা ঠিক কোন ঘাট বা কোন মন্দির তা আমি বুঝলাম না, আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। গঙ্গার ধারেই দোতলা এই সুন্দর বাগান বাড়িটি আপনার নজর কাড়বে অতি অবশ্যই। এত সুন্দর একটা বাগান বাড়ি দেখে আমার মনটাও যেন এক ছুটে চলে গেল ওই ব্যালকনিতে।
ওই ব্যালকনিতে দাঁড়িয়ে গঙ্গার দিকে তাকিয়ে থাকতে কতই না ভালো লাগবে। কিন্তু আবারও এই জায়গাটিও কিন্তু আমার চেনা নয়, আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন। ইতিমধ্যেই ভেতর থেকে খুব মিষ্টি গলায় একটা কীর্তনের স্বর আসলো। মাতাজির কণ্ঠ এতই মিষ্টি যে আমরা একদম বিভোর হয়ে সবাই নাম সংকীর্তনে মন দিয়েছিলাম। এমন সময় হঠাৎ চোখ গেল বাইরের দিকে। এই মুহূর্তে আমরা চলেছি বেলুড় মঠের সামনে দিয়ে। দূরে আমাদের ফেরির থেকেই দেখতে পেলাম প্রচুর ভক্ত সমাগম হয়েছে বেলুড় মঠেও। বুঝতে পারলাম আর সামান্য দূর গেলেই সামনে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির আসবে। সালটা 1901। স্বামীজি এবং ব্রহ্মানন্দ মহারাজ বসে রয়েছেন এই ঘাটে। হঠাৎই মানুষ চোখে একই দৃশ্য তাদের দুজনের মনে উদয় হলো। দক্ষিণেশ্বর থেকে মা স্বয়ং আসছেন বেলুড় মঠে। সেই থেকেই বেলুড় মঠে দুর্গাপুজো শুরু। আমাদেরও ঠিক এই সময় বোটের ভেতর শুরু হয়েছে পেট পুজো। আমরা মেয়েরা এমনিতেই একটু ফুচকা পাগল হই, কাজেই এমন সুন্দর স্বাদের ফুচকা পেয়ে আমাদের মন একদম গদগদ। এই গদগদ চিত্তেই আমরা আবার ছুট লাগালাম বাইরের দিকে। সামনে এসছে বিবেকানন্দ ব্রিজ। অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম। একে একে পেরিয়ে গেলাম নিবেদিতা সেতু আর বিদ্যাসাগর সেতু। এবারই তো দেখা মিলবে আমাদের দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের। দূরে দাঁড়িয়ে মন্দিরের দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন মায়ের মুখটা ভেসে উঠল মনে। দূর থেকেই প্রণাম জানালাম মাকে। মন্দিরের সামনে ঘাটে লোকে লোকারণ্য। তার অবশ্য একটা বিশেষ কারণ রয়েছে, যেটা আমি পরে বাড়ি এসে জানতে পেরেছিলাম। আমরা এই নৌকা বিহারে গিয়েছিলাম 31শে মে, আর আজ থেকে প্রায় 170 বছর আগে 1855-তে আজকের দিনেই দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এরপর আমাদের চোখ পড়ল এই সুন্দর একটি মন্দিরের দিকে। এটি হলো নবনির্মিত কাঠিয়া বাবার আশ্রম, যা দক্ষিণেশ্বরের খুবই কাছে। এখন দিন প্রায় শেষের পথে। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিমে। তারই একটা হালকা সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে আমাদের ফেরির ভেতরে। তার সাথে ভেতরে চলছে নাম সংকীর্তন। অপূর্ব এক দিব্য পরিবেশ সৃষ্টি হয়েছিল সেখানে।
সূর্যি মামা অস্ত গেলেও তার শেষ কিরণটি কিন্তু এখনো রয়ে গিয়েছে। আমাদের এই প্রাণের শহর কলকাতাকে যেন তা আরও মায়াবী করে তুলছে। ঘড়ির কাঁটা আমাদেরকে জানান দিল সময় প্রায় 6টা ছুঁই ছুঁই। আমাদের গন্তব্য পানিহাটি মন্দির এখান থেকে আরও বেশ খানিকটা দূরে। আসলে এতক্ষণ আমরা চলছিলাম স্রোতের বিপরীতে, তাই জন্যই আমাদের ফেরির গতি ছিল খুবই কম। নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পারায় অবশেষে ঠিক করা হলো আমরা এখান থেকেই ফিরে যাব। শুনে সামান্য হতাশ হলেও আমরা কিন্তু একেবারেই খালি হাতে ফিরছি না বলুন। সারাদিন ঘুরে বেড়ালাম গঙ্গার বুকে, দর্শন করলাম বেশ কিছু চেনা আবার বেশ কিছু অজানা স্থান। সত্যি বলতে কি, বরাবরই কলকাতায় থাকলেও আমাকে যদি হঠাৎ করে কেউ জিজ্ঞেস করে কলকাতার কিছু দর্শনীয় স্থান, হাতে গোনা কয়েকটা জায়গার নামই কিন্তু মাথায় আসে। আজকে এই নৌকা বিহারে এসে এই চেনা জানা কয়েকটা জায়গা ছাড়াও আরও কতই জায়গার সন্ধান পেলাম। এই সব কিছুই তো সম্ভব হলো মা গঙ্গার কৃপাতেই। তাই তো সন্ধেবেলা সকল ভক্তরা মিলে মা গঙ্গার বন্দনা করলাম। এখন আমাদের ফেরি চলেছে আবার মিলেনিয়াম পার্কের দিকে। এই সময়ে সকল ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হলো, আর তার সাথে শুরু হলো সন্ধ্যারতি। সন্ধ্যারতি শেষ হলে আমরা আবার বাইরে ডেকে এসে বসলাম। সকাল থেকে যেই রাস্তা ধরে আমরা এসছিলাম সেই পথেই আবার রাত্রেবেলা আমরা ফিরে চলেছি। দক্ষিণেশ্বরের সৌন্দর্য রাতের বেলাও অতুলনীয়। আজকে সারাটা দিন জুড়ে আমরা উপভোগ করলাম রৌদ্রের ঝিকিমিকি খেলা গঙ্গার জলের বুকে। এখন ফেরার সময় পূর্ণ চন্দ্রিমার চাঁদের আলোতে সেজে উঠেছে গঙ্গা, তার সাথে নির্মল ফুরফুরে বাতাস। গন্তব্যে পৌঁছাতে না পারার যে আক্ষেপটা, সেটা নিমেষেই ধুয়ে মুছে দিল এই সুন্দর দৃশ্য। পুরো শহরের লাইটের শোভা যেন এসে পড়েছে গঙ্গার বুকে। তারাও যেন আমাদের মতো মনের আনন্দে নেচে বেড়াচ্ছে। এত দীর্ঘ সময় কলকাতার গঙ্গার বুকে আমিই প্রথম কাটালাম। আজকের এই সুন্দর দিনটি ভোলবার তো অবশ্যই নয়, কিন্তু ফেরবার পথের বাড়তি পাওনা হলো এই সব দৃশ্যগুলো। যদি কখনো স্মৃতি রোমন্থন করতে বসি আর ভাবি কেনই তিলোত্তমা কলকাতাকে ভালোবাসি, তবে আজকের দিনটা তার উত্তর অনায়াসেই দিয়ে দেবে। আপনারাও যদি আমার মতো অভাগা হন যে এতদিন থেকেও এই উপলব্ধিটা হয়নি, তাহলে আপনারাও কিন্তু অনায়াসেই ঘুরে আসতে পারেন। দেখা হচ্ছে পরের ব্লগে।